সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমরা আবার তোমাদের সামনে হাজির হয়েছি বীজগণিতের নতুন একটা ইউনিট সম্পর্কিত আলোচনা করার জন্য। আজকে যে ইউনিটটা মানে বীজগণিত ইউনিটের মধ্যে যে চ্যাপ্টারটা আলোচনার জন্য স্থির করেছি সেই চ্যাপ্টারটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, গাণিতিক আরোহণ তত্ত্ব। এটা তুলনামূলকভাবে এর আগে যে চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গেল তার তুলনায় অনেক ছোট। এই চ্যাপ্টারটা আলোচনা করার জন্য আমরা প্রথমত এই চ্যাপ্টার রিলেটেড যত প্রিন্সিপালস রয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করা হবে। তারপর সেই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে কি করে প্রবলেম সলভ করা হয় সেগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে আমরা দেখাতে থাকবো। এখন লক্ষ্য করো, এই গাণিতিক আরোহণ তত্ত্ব চ্যাপ্টার সম্পর্কিত যে বিষয়টা আমরা আজকে প্রথম হেডিং করব সেটা হলো, হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আরোহণ ও অবরোহণ পদ্ধতি ধারণা ও তাদের ব্যবহারিক দৃষ্টান্ত। আমরা চ্যাপ্টারটার নামকরণ যখন দেখলাম তখন তার মধ্যে একটা ফ্রেজ লুকিয়ে ছিল, সেটা হলো আরোহণ। আমরা এখানে সেই আরোহণ বিষয়টা নিয়ে এসেছি, কিন্তু তাছাড়াও আরো একটা বিষয় তোমাদের সামনে দেখানোর জন্য হাজির করেছি, সেটা হলো অবরোহণ। আমরা এই যাবৎকাল গাণিতিক যত প্রমাণ দেখেছি, গাণিতিক যত যুক্তির অবতারণা লক্ষ্য করেছি, সমস্ত কিছু যদি ভালো করে অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাবে যে সেই সমস্ত গাণিতিক প্রমাণগুলো কিংবা গাণিতিক যুক্তিগ্রাহ্য যে বিষয়গুলো আমরা দেখেছি সেগুলো মূলত দুটো পদ্ধতির উপর ডিপেন্ড করে আছে। একটা পদ্ধতির নাম হলো আরোহণ পদ্ধতি বা ইন্ডাকশন মেথড, এবং আরেকটা পদ্ধতির নাম হলো অবরোহণ পদ্ধতি বা ডিডাকশন মেথড। এখন আমরা তো এটা বুঝলাম যে আরোহণ আর অবরোহণ এই পদ্ধতি দুটো প্রকৃতপক্ষে গাণিতিক কোনো বিষয়কে প্রমাণ করার পদ্ধতি কিংবা গাণিতিক কোনো যুক্তিকে অবতারণা করার, এগুলো এক একটা পদ্ধতি সে বটে। কিন্তু এই পদ্ধতিগুলোর কাজ কি কিংবা এই পদ্ধতিগুলো প্রকৃতপক্ষে কি জিনিস, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে পেশ করব। তার জন্য লিখেছি ও তাদের ব্যবহারিক দৃষ্টান্ত। আসলে আরোহণ যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা মাধ্যমে আমরা সাধারণত বিশেষ কোনো সিদ্ধান্ত থেকে সাধারণ সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ গাণিতিক কোনো প্রমাণ করতে গিয়ে যখন বিশেষ একটা সিদ্ধান্ত থেকে আমাকে সাধারণ সিদ্ধান্তের দিকে যেতে হয়, তখন যে পদ্ধতির মাধ্যমে যেতে হয় সেই পদ্ধতিটার নামই হলো আরোহণ পদ্ধতি। আবার আরো একটা যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি অবরোহণ পদ্ধতি, তার মধ্য দিয়ে আমরা সাধারণ একটা বিষয় থেকে বিশেষ একটা সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করি বা বিশেষ একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করি। যে পদ্ধতির মাধ্যমে সাধারণ একটা বিষয় থেকে বিশেষ একটা সিদ্ধান্তে উপনীত হতে হয় সেই পদ্ধতিটার নামই বলবো আমরা অবরোহণ বা ডিডাকশন মেথড। এবার চলে আসি, আরোহণ পদ্ধতির থিমটা তোমাদের সামনে বলা হলো কিংবা অবরোহণ পদ্ধতির থিমটা তোমাদের সামনে বলা হলো, এটা ঠিক। এখন একটা এক্সাম্পল পেশ করছি, ভালো করে শোনো। আমরা প্রথমত অবরোহণ পদ্ধতি সম্পর্কে কথাটা বলি, তাহলে তোমাদের পক্ষে বেশি এই আলোচনাটা মনোগ্রাহী হয়ে উঠবে। অবরোহণ পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা গাণিতিক কোনো কিছু যখন প্রমাণ করতে চাই তখন সাধারণ বিষয় থেকে বিশেষ সিদ্ধান্ত দিকে উপনীত হতে হয়। আমরা এই বিষয়ে যে এক্সাম্পলটা টেনে আনছি, আমরা সকলেই জানি স্যার আইজ্যাক নিউটন, যিনাকে আমরা দ্য ফাদার অফ গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তির জনক হিসেবে চিনি। সেই স্যার আইজ্যাক নিউটন যখন গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে আমাদের প্রথম ধারণা দিলেন, তখন তিনি যে বিষয়টার উপর ডিপেন্ড করে, যে বিষয়টাকে অ্যানালিসিস করে তিনি আমাদের সামনে এত বড় একটা সিদ্ধান্ত দিলে, সেই বিষয়টা ছিল আপেল পড়ার মতো একটা তুচ্ছ বিষয়, একটা অবহেলিত বিষয়। তিনি একদিন আপেলের বাগানে বসে আছেন, আমরা সবাই শুনেছি এই গল্পটা। হঠাৎ করে একটা পাকা আপেল গাছ থেকে ঝরে মাটিতে পড়ে গেল। আমরা তোমরা হলে কি করব? আমরা তোমরা হলে নরমালি যে আপেল গাছ থেকে মাটিতে পড়লো, কেউ কোনো দিকে আছে কিনা আমরা এদিক ওদিক তাকিয়ে নেব, যদি না থাকে তাহলে আমরা
সকলের নিভৃতে ওই আপেলটা নিয়ে খেয়ে নিয়ে আমাদের কাজ শেষ। কিন্তু তিনি তা করেননি। তিনি ভাবলেন ওই আপেলটা গাছ থেকে মাটিতে পড়লো কেন? এইরকম ভূপৃষ্ঠের উপরে সমস্ত বস্তু, যেমন আম যদি পেকে থাকে তাহলে সেটাও মাটি নিচে পড়বে, একটা ঢিলকে যদি মুক্তি বেগের কম বেগে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটা আবার নিচে পড়বে। তাহলে এই সমস্ত বিষয়গুলো তার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো যে আপেল কেন মাটিতে পড়লো। এই তুচ্ছ বিষয়টাকে, এই সাধারণ বিষয়টাকে অবলম্বন করেই ভাবতে ভাবতে তিনি একটা বিশেষ সিদ্ধান্ত উপনীত হলেন যে ভূপৃষ্ঠের উপরে থাকা সমস্ত বস্তু সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বলের জন্য নিচের দিকে নিক্ষিপ্ত হয় বা নিপতিত হয়। এই যে ভূপৃষ্ঠের উপরে থাকা সমস্ত বস্তুকে পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে টানছে, আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাকেই তিনি চিহ্নিত করলেন আমাদের সামনে গ্র্যাভিটেশনাল ফোর্স নামে, মাধ্যাকর্ষণ শক্তি নামে। তাহলে তিনি যখন তার এই বিশেষ সিদ্ধান্তটা আমাদের সামনে প্রকাশ করলেন, তখন এই বিশেষ সিদ্ধান্তটা উপনীত হওয়ার আগে ভাগে তিনি কিন্তু সাধারণ কিছু বিষয়কে, অবহেলিত যে ঘটনাগুলোকে আমরা উপেক্ষা করে এসেছি সেই বিষয়গুলোকে অবলম্বন করে তিনি একটা বিশেষ সিদ্ধান্ত আমাদের সামনে দিলেন। এই যে পদ্ধতির মাধ্যমে তিনি একটা সাধারণ, উপেক্ষিত, অবহেলিত, ইগনোরেবল বিষয়কে একটা স্পেসিফিক ডিসিশনে পৌঁছাতে পেরেছিলেন, সেই পদ্ধতিটার নামই হচ্ছে অবরোহণ পদ্ধতি। আবার ঠিক তার বিপরীত একটা প্রসিডিওর যার নাম হচ্ছে আরোহণ পদ্ধতি, যেটাকে আমরা বলছি ইন্ডাকশন মেথড। সেটা কি? বিশেষ একটা জায়গা থেকে একটা সাধারণ সিদ্ধান্তের অবতারণা করা। আমরা সকলেই লক্ষ্য করেছি যে এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে মহিলাদের শিক্ষা ব্যবস্থার প্রচার এবং প্রসার ঘটানোর জন্য, বিশেষ করে তাদেরকে উচ্চ শিক্ষায় বেশি করে সুযোগ প্রদানের জন্য রাজ্য সরকারিভাবে কন্যাশ্রী যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্পটার প্রথম যে ভিত্তি, সেই ভিত্তিটাকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে আমরা প্রথমত একটা নির্দিষ্ট বয়সে গিয়ে K1 বা কন্যাশ্রী প্রথম ফর্মটা পেতে শুরু করি। এই পেতে 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 যখন ওই মেয়েটা 18 বছর পার করে কলেজ লাইফে অর্থাৎ উচ্চতর শিক্ষা লাভের জন্য ও বিভিন্ন শিক্ষাঙ্গনে যাবে, তখন তাকে সরকারিভাবে K2 ফর্ম অর্থাৎ এককালীন 25,000 টাকা তাদেরকে প্রদান করা হচ্ছে। এই যে বিষয়টা, আমি যে যুক্তিটা তুলে ধরতে চাইছি সেই যুক্তিটার দিকে তোমরা শুধুমাত্র মনোনিবেশ করো। এর পিছনে আমার এইরকম কোনো উদ্দেশ্য নেই যে রাজনৈতিক কোনো স্বার্থ চরিতার্থ করা। আমি এটার পিছনে যে উদ্দেশ্যটা বলতে চাইছি সেটা হলো এই যে আরোহণ, সেই আরোহণ পদ্ধতিটা আমাদের সামনে এমন করে পেশ করেন স্যার যাতে করে ওই বিষয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পারি। শুধুমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি এইরকম একটা এক্সাম্পল চয়েস করেছি। তাহলে সরকারিভাবে যে প্রকল্পটা গ্রহণ করা হলো যে 18 বছর বয়স পর্যন্ত যে সমস্ত মেয়েগুলো অবিবাহিত থাকবে, আনম্যারিড থাকবে, সেই সমস্ত মেয়েদের পড়ার যাদের সুবর্ণ চাহিদা রয়েছে, দারুণ একটা চাহিদা আছে, যাদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, তাদেরকে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে এককালীন 25,000 টাকা দেওয়া হচ্ছে। শর্ত হচ্ছে তাদেরকে আনম্যারিড থাকতে হবে, অবিবাহিত থাকতে হবে। এই যে লক্ষ্য করো, একটা বিশেষ সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়েছে, সেই বিশেষ সিদ্ধান্তটা যারা যারা ফলপ্রসূ করবে তারাই কিন্তু ওই K2 ফর্মের দাবিদার বলে গণ্য হবে। কিন্তু কেউ যদি ওই বিশেষ সিদ্ধান্তটাকে মান্যতা না দেয় তাহলে কিন্তু ওই ক্যান্ডিডেটটা K2 এর জন্য এলিজিবল হবে না। তাহলে আমি যে কথাটা বলতে চাইছি যে সরকারিভাবে একটা বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটা সাধারণের মধ্যে স্প্রেড করে দেওয়া হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট গুলো ওই 18 বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে যাবে তারাই শুধুমাত্র ওই কন্যাশ্রীর সুযোগ পাবে। তাই বিশেষ সিদ্ধান্ত থেকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকার স্টুডেন্টস এর মধ্যে ছড়িয়ে দিয়ে তাকে যে সাধারণীকরণ করে দেওয়া, তাকে জেনারেলাইজেশন করে দেওয়া, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলবো ইন্ডাকশন মেথড বা আরোহণ পদ্ধতি। অর্থাৎ আরোহণ পদ্ধতি হলো এমন একটা সলিড ম্যাথমেটিক্যাল পদ্ধতি যার মধ্য দিয়ে বিশেষ একটা সিদ্ধান্ত থেকে আমরা সাধারণীকরণের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে আশা করি আমরা যে চ্যাপ্টারটা আজকে আলোচনার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি সেই চ্যাপ্টারটার ব্যাকগ্রাউন্ডটা কি সেই জিনিসটা তোমাদের সামনে ব্যাখ্যা করতে পেরেছি।
এবার আমরা চলে আসব এই যে আরোহণ পদ্ধতি, যেটা আমাদের মানে আলোচ্য চ্যাপ্টার, সেই চ্যাপ্টার রিলেটেড যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা কি সেটা আমরা দেখার জন্য চলে যাব। লক্ষ্য করো, গাণিতিক আরোহণ তত্ত্বের বিবৃতি। এখানে আমরা এমন একটা নীতি, এমন একটা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, যে নীতিটা আমাদের এই চ্যাপ্টারের একমাত্র নীতি বা মুখ্য নীতি, যেটা ছাড়া অন্য কোনো ফর্মুলা, অন্য কোনো নীতি আমাদের সিলেবাসে নেই। তাই সেই নীতিটা কি বলছে লক্ষ্য করো, যে মনে করি স্বাভাবিক সংখ্যা n সমন্বিত একটি গাণিতিক বিবৃতির নাম হলো Pn। অর্থাৎ আমরা যখন অঙ্কগুলো করব তখন আমরা এই নীতিটার মানে ব্যবহারিক প্রয়োগ আরো বেশি করে লক্ষ্য করতে পারবো। এখন লক্ষ্য করো কি বলছি, কোন একটা গাণিতিক স্টেটমেন্ট, ওটাকে আমরা Pn বলে ধরে নেব। এই এনটা কি জিনিস? এনটা হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝায় সেটা আমরা সকলেই জানি। স্বাভাবিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আমরা জন্মের পরে যখন শিক্ষার আলোয় প্রথম প্রবেশ করতে শুরু করেছিলাম, সেই সময় যে সংখ্যাগুলি থেকে গুনতে শুরু করেছিলাম, দ্যাট ইজ একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, দিজ নাম্বারস আর নন অ্যাজ ন্যাচারাল নাম্বারস। এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিনে এসেছি। তাহলে Pn এর একটা গাণিতিক বিবৃতি, সেই বিবৃতিটা কি? প্রথম বলছি, ওই গাণিতিক বিবৃতিটা n = 1 এর জন্য সত্য, এটা প্রমাণ করার চেষ্টা করব। লক্ষ্য করো, P1 সত্য। আমরা যদি দেখি ব্র্যাকেটের মধ্যে এখানে 1 আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে n আছে, দ্যাট ইজ ওর সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো যে n এর মান 1 বসানো হয়েছে, এবং 1 বসিয়ে ওই স্টেটমেন্টটা কিন্তু সত্য হয়েছে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর n = 1। অর্থাৎ Pn যে বিবৃতি ছিল সেটা n = 1 এর জন্য সত্য, এই যে সেটাই লেখা হয়েছে। লক্ষ্য করো, এবং এটা প্রমাণ করে নেওয়ার পরে সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে মানে স্বীকার্য বিষয়, যেটা আমরা ধরে নেব। কি ধরবো? আমরা ধরবো ওই স্টেটমেন্টটা n = m এর জন্য সত্য। এই যে লক্ষ্য করো, n এর জায়গাতে m বসানো হয়েছে, এটা আমরা ধরে নেব, এটা কিন্তু প্রমাণ করব না। ফার্স্ট স্টেপটা উই হ্যাভ টু শো, উই হ্যাভ টু প্রুফ, আমাদের প্রমাণ করা লাগবে। কিন্তু সেকেন্ড যে স্টেপটা বলছি তার মধ্যে দুটো শর্ত লুকিয়ে আছে। সেকেন্ডটার মধ্যে প্রথম যেটা শর্ত, যে n = m এর জন্য এটা আমরা সত্য ধরে নেব, এটা লেট। ধরে নেওয়ার পরে আমরা প্রমাণ করব ওই স্টেটমেন্টটা n = m+1 এর জন্য সত্য হয়ে গেছে। তাহলে আবার বলছি, এইটা 2 নম্বর বলে লেখা হলেও প্রকৃতপক্ষে এর মধ্যে দুটো শর্ত লুকিয়ে আছে। একটা হলো আমরা প্রথমত ধরবো যে এই স্টেটমেন্টটা n = m এর জন্য সত্য, এটা ধরে নেব। ধরে নেওয়ার পরে আমরা প্রুফ করব ওই স্টেটমেন্টটা n = m+1 এর জন্য সত্য, এটা আমরা প্রমাণ করব। প্রমাণ বা প্রামাণ্য বিষয়। আর প্রথমটাও বলেছিলাম এটাও প্রামাণ্য বিষয়। তাহলে আমরা যে গাণিতিক আরোহণ তত্ত্বের বিবৃতিটা জানতে চলেছি, সেই আরোহণ তত্ত্বের মধ্যে অ্যাকচুয়ালি 3টে পার্ট। এক নম্বর পার্ট বললাম আমরা ওই স্টেটমেন্টটাকে n = 1 এর জন্য সত্য ধরে নেব, n = 1 এর জন্য সত্য প্রমাণ করব, তার জন্য লিখে রেখেছি প্রামাণ্য বিষয়। 2 নম্বর স্টেপ হচ্ছে আমরা ওই স্টেটমেন্টটা n = m এর জন্য সত্য বলে ধরে নেব। ধরে নেওয়ার পরে আমরা এর উপর নির্ভর করে প্রমাণ করার চেষ্টা করব ওই গিভেন স্টেটমেন্টটা n = m+1 এর জন্য সত্য। যদি এই অংশটা ধরে নেওয়ার পরে এইটা প্রমাণ করতে পারি, তবেই আমরা বলতে পারবো ওই গিভেন স্টেটমেন্টটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্যই সত্য হবে। তার জন্য লেখা হয়েছে যে তাহলে Pn গাণিতিক বিবৃতি n এর সব মানের জন্য সত্য হবে যেখানে স্মল n বিলংস টু ক্যাপিটাল N। তাহলে লক্ষ্য করো, আমাদের যে আলোচ্য চ্যাপ্টার, সেই আলোচ্য চ্যাপ্টারের উপরে যে একমাত্র নীতি, যেটাকে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের নীতি বলে চিহ্নিত করেছি, সেই নীতিটা প্রমাণ মানে সেই নীতির মাধ্যমে কোনো ম্যাথমেটিক্যাল বিষয়কে প্রমাণ করতে গেলে 3টে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত আমরা গিভেন স্টেটমেন্টটাকে, প্রদত্ত বিবৃতিটাকে Pn বলে চিহ্নিত করব। চিহ্নিত করার পরে সেই বিবৃতিটাতে মানে Pn বিবৃতিটাতে n এর জায়গায় 1 বসিয়ে সেটা সত্য প্রমাণ করব। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই বিবৃতিটাতে আমি n = m বসিয়ে সেটাকে সত্য বলে ধরে নেব। তৃতীয় শর্তটা হচ্ছে যে এটার সাপেক্ষে আমরা প্রমাণ করার চেষ্টা করব ওই বিবৃতিটা n = m+1 এর জন্য সত্য কিনা।
যদি সত্য হয়ে যায় তাহলে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারবো সেটা হলো এই বিবৃতিটা যেটা গিভেন স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্যই সত্য হয়ে যাবে। এটা হলো গাণিতিক আরোহণ তত্ত্বের নীতি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে গাণিতিক আরোহণ তত্ত্বের নীতিতে কটা শর্তের কথা মাথায় রাখতে হবে? 3টে। কটা শর্ত প্রমাণ করতে হয়? 2টো। আর কটা শর্ত ধরে নিতে হয়? না তো 1টা। সমস্ত কিছু তোমাদের সামনে বলে দেওয়ার পরে এবার এই নীতিটাকে অবলম্বন করে কি করে প্রবলেম ফেস করা হয় সেইগুলো তোমাদের সামনে একটা একটা করে দেখাবো। লক্ষ্য করো, আমরা বেশ কিছু সমস্যা তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম যে শর্তটা, যে গাণিতিক আরোহণ পদ্ধতির প্রয়োগে দেখাও যে cos θ plus I sin θ to the power n is equal to cos n θ plus I sin n θ। যে স্টেটমেন্টটা দেওয়া আছে পুরোটাকে আমরা pn বলে ধরে নেব। আমি প্রথমেই বলেছি যে ধরি একটা অঙ্ক ভালো করে বুঝো, তাহলে বাকি অঙ্কগুলো সিস্টেমটা তুমি বুঝতে পারবে। pn such that, মানে pn বিবৃতি পুরোটাকে ধরছি। কি লেখা আছে? cos θ plus I sin θ to the power n is equal to cos n θ প্লাস I sin n θ। অর্থাৎ প্রথমত যে বিবৃতিটা দেওয়া আছে সেটাকে pn বলে ধরে নিলাম। এরপরে কি বলেছি? এই বিবৃতিটাকে প্রমাণ যদি গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে প্রমাণ করতে হয় তাহলে 3টে স্টেপ। প্রথম স্টেপ বলেছি আমরা n এর জায়গায় 1 বসাবো। তাহলে n এর জায়গায় 1 বসালে এটা হলো p1। তাহলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি তারা বোথ সাইডে আমরা n এর জায়গায় 1 বসিয়ে দেব। তাহলে এটা কি পড়ে থাকবে? cos θ plus I sin θ to the power 1, মানে এটাই থাকবে, is equal to, এখানেও যদি আমরা n এর জায়গায় 1 বসিয়ে দিই cos 1 into θ, তার মানে cos θ plus I sin 1 into θ মানে θ। তাহলে আমি কি করেছি? এই স্টেটমেন্টের বোথ সাইডে n এর জায়গায় 1 বসিয়েছি। এর ফলে কি পেয়েছি? লক্ষ্য করো, cos θ plus I sin θ to the power 1, এটা পাওয়ারে 1, এর মানেই তো হলো cos θ plus I sin θ। মানে পাওয়ারে 1 থাকা আর না থাকার মধ্যে কোনো ফারাক নেই। 1 লিখলেও যে মিনিংটা প্রকাশিত হয়, 1 না লিখলেও কিন্তু ওই মিনিংটাই সূচিত হবে। তাহলে এখন দেখতে পাচ্ছি cos θ plus I sin θ বাঁ দিকে, আর ডান দিকে হলো cos θ plus I sin θ। তোমরাই বলো দেখি এটা আর এটা পরস্পর সমান হয়েছে না হয়নি? অবশ্যই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম। তার মানে কি হলো যে ওই বিবৃতিটা n = 1 এর জন্য সত্য হয়ে গেল। তাহলে লিখছি অতএব p1 সত্য। এটাতে আমাদের বেশ কোনো জটিলতার মধ্যে পড়তে হয়নি। অর্থাৎ n = 1 বসিয়ে প্রমাণ করাটা এটা খুব সহজ বিষয়, শুধু বসাতে পারলেই হলো। তারপর আমরা বলেছি দ্বিতীয় স্টেপটা ধরে নেব। ধরি pm সত্য, এটা ধরে নেব বলেছি যে n এর জায়গায় m বসাবো। ধরি pm সত্য। আচ্ছা, pm সত্য ধরে নিলাম, এর মানে আমি কি করলাম সেটা ম্যাথমেটিক্যালি দেখায় যে therefore pm such that, n এর জায়গায় m বসালাম pm, তাহলে এইদিকেও বসাবো। দেখো cos θ plus I sin θ to the power m is equal to, ডান দিকে n এর জায়গায় যদি m বসাই cos m θ plus I sin m θ, এটা আমরা ধরে নিয়েছি সত্য। এরপর এটা ধরে নেওয়ার পর আমরা প্রমাণ করব ওই বিবৃতিটা n = m+1 এর জন্য সত্য। অর্থাৎ p of n এর জায়গায় আমরা m+1 বসাচ্ছি। লক্ষ্য করো কি হবে, n এর জায়গায় m+1 বসালাম। বসানোর পরে আমরা শুধুমাত্র বাঁ দিকটা লিখবো। অর্থাৎ যখন প্রমাণ করতে যাব তখন আমরা বাঁ দিকটা লিখবো। তাহলে লিখছি cos θ plus I sin θ to the power কত? m+1। অর্থাৎ এর জায়গায় যখন m+1 বসালাম তাহলে নিশ্চয়ই এই বাম দিকটা হবে cos θ plus I sin θ to the power m+1। আমাদের প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয়টা হলো যে এখানে যখন n এর জায়গায় m+1 বসালাম তাহলে ডান দিকে যেখানে n আছে সেখানেও m+1 নিয়ে আসতে হবে। দ্যাট ইজ আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা সমান cos m+1 into θ plus I sin m+1 into θ। তার জন্য আমরা শুধুমাত্র শেষের প্রমাণটা করার সময় যখন সমীকরণ থাকবে, এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যখন প্রমাণটা আমাকে সমীকরণ হিসাবে করতে দেবে তখন লাস্ট স্টেপটা করার সময় আমরা শুধুমাত্র বাঁ দিকটাকে লিখব। এবার এই বাঁ দিকটাকে লিখে আমাদের যে প্রামাণ্য বিষয়
সেটাকে নিয়ে আসার চেষ্টা করব। কি করে নিয়ে আসছি সেটা লক্ষ্য করো। এটা ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার m প্লাস 1। এটাকে আমরা এরকম লিখতে পারি cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার m ইনটু cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার, এখানে 1 দিতে পারি আবার নাও পারি। আমরা সকলেই সূচকের নিয়ম অনুযায়ী জানি যে যদি দুটি অপেক্ষক গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলি যোগ হয়ে যায়। তাহলে এইটা আর এটা সেম আছে, তাহলে উপরে m আর এখানে 1 যোগ করলে m প্লাস 1 সেটাই পড়ে থাকবে। তার মানে এইটাকে জাস্ট আমি ভেঙে দিয়েছি। এরপর কি করব লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু এই যে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার m, এর ভ্যালুটা তো আমরা উপরে বের করে এলাম। cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার m এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কত বসাবো, cos m থিটা প্লাস i sin m থিটা, অর্থাৎ এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, ইনটু যেটা পড়ে আছে সেটা লিখছি cos থিটা প্লাস i sin থিটা। মান বসানোর কাজ কমপ্লিট। অর্থাৎ এই যে pm সত্য ধরে নিয়েছিলাম সেই সত্যটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। এরপর আমরা গুণ করে দেবো। লক্ষ্য করো, প্রথমে এটার সাথে এটা গুণ করছি, তাহলে cos m থিটা ইনটু cos থিটা প্লাস এটা দিয়ে এটাকে যদি গুণ করি i cos m থিটা ইনটু sin থিটা প্লাস এটা দিয়ে যদি এটাকে গুণ করি i sin m থিটা ইনটু cos থিটা। এটার সাথে এটা যদি গুণ করি i ইনটু i স্কোয়ার, আমরা জটিল রাশি চ্যাপ্টারে শিখেছি i স্কোয়ারের ভ্যালু -1, তার মানে এখানে মাইনাস দিয়ে দিলাম sin m থিটা ইনটু sin থিটা, sin m থিটা ইনটু sin থিটা। এরপর যেগুলোতে i নেই সেগুলোকে পাশাপাশি করব, যেগুলোতে i আছে সেগুলোকে পাশাপাশি করব। তাহলে cos m থিটা ইনটু cos থিটা, ওইটাকে যদি পাশে নিয়ে আসি sin m থিটা ইনটু sin থিটা। আর এই দুটো থেকে আমরা যদি i কমন নিয়ে নিই, লক্ষ্য করো এটা থেকে i কমন নিলে কি পড়ে থাকবে, sin m থিটা ইনটু cos থিটা প্লাস এখান থেকে i কমন নিলে cos m থিটা ইনটু sin থিটা। এবার লক্ষ্য করো, আমরা যৌগিক কোণ চ্যাপ্টারটা পড়েছি, সেই যৌগিক কোণ চ্যাপ্টারের ফর্মুলা ছিল, লক্ষ্য করো cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। কার ফর্মুলা ছিল আমরা সকলেই জানি, যদিও বা না জানি তাহলে ফর্মুলাটা বলে দিচ্ছি। লক্ষ্য করো cos অফ a প্লাস b, a বলতে কত m থিটা প্লাস b বলতে থিটা। তাহলে cos a cos b মাইনাস sin a sin b এর ফর্মুলা যদি নাও জেনে থাকো আমি বলে দিলাম cos অফ a প্লাস b প্লাস i ইনটু আবার এখানে sin a cos b প্লাস cos a sin b। এটাও ওই চ্যাপ্টারের ফর্মুলা ছিল যে sin a cos b প্লাস cos a sin b এর ফর্মুলাটা হলো sin অফ a প্লাস b। তাহলে ওটাই লিখবো sin অফ a মানে m থিটা প্লাস b মানে হলো থিটা। ফাইনালি আমরা এটাকে লিখতে পারবো cos অফ, এখান থেকে যদি থিটা কমন নিই পড়ে থাকবে m প্লাস 1 ইনটু থিটা প্লাস i sin, এখান থেকেও যদি থিটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে m প্লাস 1 ইনটু থিটা। এবার তোমরা লক্ষ্য করো যে প্রমাণটা করতে চাইছিলাম আমরা বাঁ দিকে n এর জায়গায় m প্লাস 1 বসিয়েছিলাম। আমার প্রামাণ্য বিষয় ছিল ডান দিকে যেটা টার্ম রয়েছে সেখানে n এর জায়গায় যাতে m প্লাস 1 চলে আসে, কেননা এখানে তো n এর জায়গায় m প্লাস 1 বসিয়েছি, তাহলে এখানেও n এর জায়গায় m প্লাস 1 নিয়ে আসতে হবে, সেটা আমরা নিয়ে আসতে পেরেছি cos অফ m প্লাস 1 ইনটু থিটা। অর্থাৎ এর সাথে যদি এটাকে তুলনা করি n এর জায়গাতে কি পড়ে আছে m প্লাস 1, শুধু তাই নয় এখানেও n এর জায়গাতে পড়ে আছে m প্লাস 1। তার মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ওই বিবৃতিটা n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য হয়ে গেছে। লিখছি অতএব প্রদত্ত বিবৃতিটি n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য। সুতরাং প্রদত্ত বিবৃতিটি স্মল n বিলংস টু ক্যাপিটাল N এর সব মানের জন্য সত্য, সব মানের জন্য সত্য। বেশ, পুরো প্রমাণটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের যে নীতি আমরা একটা একটা করে 3টে স্টেপ তোমাদের সামনে দেখিয়েছিলাম,
যার দুটো স্টেপ ছিল প্রামাণ্য বিষয়, একটা স্টেপ ছিল স্বীকার্য বিষয়, সেই জিনিসগুলোকে কি করে ম্যাথমেটিক্যালি প্রয়োগ করে তার সমাধান করতে হয় সেই জিনিসটা তোমাদের সামনে প্রদর্শন করা হয়েছে। এক্ষেত্রে করতে গিয়ে মানে ফার্স্ট সেমিস্টারে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো প্রয়োগ করতে হয়েছে সেই ফর্মুলাগুলো না জানলেও আমি তাদের জন্য বলে দিয়েছি যে cos a cos b minus sin a sin b is equal to কি ফর্মুলা হয় cos of a plus b। একই রকম ভাবে এই ফর্মুলাটাও যদি কারো না জানা থাকে যে sin a cos b plus cos a sin b তার ফর্মুলাটা কি sin of a plus b, সেটাও আমি তোমাদের সুবিধার জন্য বলে দিয়েছি, যাতে করে তোমাদের মধ্যে মানে যেটুকুই কোয়ালিটি থাক না কেন, যে পরিমাণই থাকুক না কেন, সেই পরিমাণ কোয়ালিটি দিয়ে যদি তোমার মধ্যে চাহিদা থাকে তাহলে তোমরা যাতে যে কোনো অঙ্কের সমাধান করতে পারো সেই প্রচেষ্টাই আমি করে যাচ্ছি। এরপরে নেক্সট একটা প্রবলেম তোমাদের সামনে দেখাচ্ছি, লক্ষ্য করো। স্মল n বিলংস টু ক্যাপিটাল n হলে আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে বলেছে এটা। আবার আগের মতো আমি pn ধরে নেব, লক্ষ্য করো। such that 1 into factorial 1 plus 2 into factorial 2 plus 3 into factorial 3 plus dot dot plus n into factorial n is equal to আছে n plus 1 এর factorial minus 1। অর্থাৎ প্রথমে যে বিবৃতিটা প্রমাণ করতে দিয়েছে সেটাকে আমরা pn ধরে নিলাম। তারপর আমরা কি করব, n এর জায়গায় 1 বসাবো। n এর জায়গায় 1 এই কথাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে মানে এক একটা অঙ্ক এক এক রকম কোয়ালিটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যখন n এর জায়গায় 1 বসাবো তখন বাম দিকে লক্ষ্য কর, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পদ, এই করতে করতে এটা হচ্ছে n তম পদ। n is equal to 1 বসালাম মানে একটা পদ বসালাম, তার মানে প্রথম পদটা কথা এখানে বোঝাতে চাইছি। আবার বলছি n is equal to যখন 1 বসালাম তার মানে একটা পদের কথা বোঝাতে চাইছি। তাহলে একটা পদের কথা যদি বলি 1 into factorial 1 is equal to, বাদিকের কাজ কমপ্লিট হয়ে গেল, কারণ জাস্ট একটা পদ নিতে পারবো। কোন পদটা? প্রথম পদটা। ডান দিকে আমরা n এর কিন্তু মান বসাবো। যদি n এর মান 1 বসিয়ে দিই ডান দিকটাতে তাহলে কি হবে লক্ষ্য করো, 1 plus 1 মানে 2 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে ফাইনালি 1 into 1 এর ফ্যাক্টোরিয়াল মানে আমরা সকলে জানি 1 is equal to 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 minus 1। ফাইনালি কি পাবো, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 is equal to 2 থেকে 1 বাদ দিলে 1। এটা তো পরিষ্কার, জলের মতো পরিষ্কার যে 1 1 এর সাথে সমান, এটা সর্বদা সত্য। তাহলে লিখছি অতএব p1 সত্য, p1 সত্য। প্রমাণ হয়ে গেল। আমরা ধরে নেব যে ধরি pm সত্য, অর্থাৎ pm সত্য মানে আমরা n এর জায়গায় m বসালাম। ওই যে প্রথমে যে লাইনটা রয়েছে পুরো লাইনটাকে লিখবো, শুধু n এর জায়গাতে m বসিয়ে দেবো। তাহলে 1 into factorial 1, 2 into factorial 2, 3 into factorial 3 plus dot dot n এর জায়গায় কি লিখবো, m into factorial m is equal to কি দাঁড়াবে, m plus 1 এর ফ্যাক্টোরিয়াল minus 1। অর্থাৎ উপরের বিবৃতিটা সেম লিখে দিয়েছি, শুধু n এর জায়গায় m বসিয়েছি। এবার আমরা লিখছি অতএব p of m plus 1। যখন লাস্ট স্টেপ প্রমাণ করব তখন আমি বলেছিলাম যে এটা সমীকরণ আছে কিনা দেখবো। যদি সমীকরণ থাকে তাহলে শুধু তারা বাম দিকটা লিখবো। তাহলে শুধু বাম দিকটা লিখছি, লক্ষ্য করো 1 into 1 এর ফ্যাক্টোরিয়াল, 2 into 2 এর ফ্যাক্টোরিয়াল, 3 into 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এই করতে করতে আমরা লিখতে পারছি যে m plus 1 into m plus 1 এর ফ্যাক্টোরিয়াল। মানে জাস্ট আমরা বাঁ দিকটা লিখেছি, কিভাবে লিখেছি, n এর জায়গায় m plus 1 করে। এবার যখন বাঁ দিকে আমি n এর জায়গায় m plus 1 বসিয়ে দিলাম, আমাদেরকে প্রমাণ করতে কি হবে তাহলে, যে n এর জায়গায় m plus 1 যদি বসিয়ে দিই দ্যাট ইজ m plus 2 হয়ে যাবে, কারণ m plus 1 plus 1 তাহলে m plus 2 তার ফ্যাক্টোরিয়াল minus 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তার জন্য বাঁ দিকটা লিখেছি, লক্ষ্য করে এবারে আমরা যদি এই পদগুলোকে ভালো করে লক্ষ্য করি, 1 1 এর ফ্যাক্টোরিয়াল, এখানে 2 আছে, 3 আছে, এই করতে করতে আস্তে আস্তে যত যাবো তত বাড়বে এক এক করে। আবার যদি আমি ওই দিক থেকে এই দিকে আসার চেষ্টা করি, এখানে 3, তারপরে 2, তারপরে 1, মানে যখন ডান দিক থেকে বাঁ দিকে যাব তখন কিন্তু এক এক করে কমছে। তাহলে তোমরাই বলো এই যে লাস্টিকার পদটা m plus 1 into factorial m plus 1, ঠিক তার প্রিসিডিং টার্মটা, এর আগের টার্মটা যদি বের করি নিশ্চয়ই এখান থেকে 1 কমে যাবে, কত হবে তাহলে m হবে। তাহলে আমরা এর পরের লাইনে ঠিক এর আগের পদটা দেখাতে চাইছি। তাহলে 1 into 1 এর ফ্যাক্টোরিয়াল
2 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। আমরা ঠিক এর আগের পদটা বলছি কত, m ইন্টু m এর ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে এই টার্মটা m প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল m প্লাস 1। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। এই যে ডট ডট ছিল, ডট ডটের ভিতরে তো অনেক টার্ম আছে, আমরা অনেকগুলো টার্ম লিখিনি, জাস্ট শেষের প্রিসিডিং টার্মটা, শেষের আগের টার্মটা কি সেটা লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এর আগের টার্মটা কি হবে। এখানে যদি আমি 3 এর পরে 4 5 6 7 লিখি, তাহলে 7 এর আগেরটা কি হবে, 7 মাইনাস 1 মানে 6 হবে। আমি যদি 10 নম্বর পদটা দেখাই, তার আগের টার্মটা কত হবে, 10 মাইনাস 1 9 হবে। তাহলে m প্লাস 1, তার আগের টার্মটা কত হবে, এখান থেকে 1 বিয়োগ করে দেবো, m প্লাস 1 থেকে 1 বাদ দিলে নিশ্চয়ই m হবে। এবার স্যার কেন আপনি ওই টার্মটার আগের পদটা লিখতে চাইলেন? নিশ্চয়ই আমার কিছু একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, এই যে ভালো করে যদি দেখি, এখান থেকে শুরু করে যেটুকু নিচে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটা আর এই যে এইটা একদম পুরো মিলে গেছে। লক্ষ্য করো, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডট ডট m ইন্টু ফ্যাক্টোরিয়াল m। তাহলে ওর যে ভ্যালু, সেই ভ্যালুটা বসাবো m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে এর ভ্যালুটা আমরা ওখান থেকে বসিয়ে দিলাম, তারপরে যেমনটি ছিল সেটা লিখবো m প্লাস 1 ইন্টু m প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে আসছি, এই যে এই টার্মটা আর এইখান থেকে কি কমন যাবে, দুটোর মধ্যে আছে m প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, কমন চলে গেল। তাহলে এখানে কিছু নেই, মানে 1 পড়ে থাকবে, প্লাস এটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে m প্লাস 1, আর এই মাইনাস 1টা যেমন ছিল আমরা রেখে দিলাম। এর ফলে কি ঘটলো লক্ষ্য করো, m 1 আর 1 যোগ করলে 2, তাহলে m প্লাস 2 ইন্টু m প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এই কথাটা বলার জন্য আমরা একটু ফ্যাক্টোরিয়াল ধারণা ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা যদি বলি 3 এর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখতে পারবো 3 ইন্টু 2 ইন্টু 1 লিখতে পারবো। আবার এরকমও লিখতে পারি 3 ইন্টু, এই দুটোকে একত্রে যদি লিখি তাহলে এটাকে 2 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছো যে কি করে 3 এর ফ্যাক্টোরিয়ালকে আমি 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল বললাম। তাহলে 3 এর ফ্যাক্টোরিয়ালকে যদি 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল বলি, কিংবা কনভার্স পার্টটা 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়ালকে যদি 3 এর ফ্যাক্টোরিয়াল বলি, সেম জিনিস এখানে লুকিয়ে আছে। লক্ষ্য করো, এইটা হচ্ছে m প্লাস 2 আর এটা হচ্ছে তার চেয়ে 1 কম। এটা যে রাশিকে সূচিত করে, এটা ঠিক তার চেয়ে 1 কম রাশিকে সূচিত করে। কেননা এখান থেকে 1 বাদ দিলে m প্লাস 1 হয়ে যাবে। ওই যে ওখানে এটা যে রাশিকে সূচিত করে, তারপরেরটা এর তুলনায় একটা কমকে সূচিত করে, এবং তার ফ্যাক্টোরিয়াল রয়েছে ঠিক যেমনটি এখানে ফ্যাক্টোরিয়াল রয়েছে। তাহলে 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল মানে যদি 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে এটাকে অবশ্যই আমরা m প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল বলে দাবি করতেই পারি। এতে কোনো সমস্যার কারণ নেই। কিভাবে হচ্ছে তার জন্য আমি এক্সাম্পলটা টেনে ধরেছি। তারপর মাইনাস 1 ছিল, লিখে দিলাম। এবার আমরা এখানে অ্যান্সার পেয়ে গেছি, তারপরে করে দেখাচ্ছি। লক্ষ্য করো, m প্লাস 2 কে লিখতে পারি m প্লাস 1 প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এবার লক্ষ্য করো, আমাদের যে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য আমরা শুরু করেছিলাম, সেখানে বলেছিলাম n এর জায়গায় যাতে m প্লাস 1 বসে। তোমরাই বলো দেখি, n এর জায়গাতে m প্লাস 1 বসেছে না বসেনি? অবশ্যই। তারপরে প্লাস 1 ছিল, ফ্যাক্টোরিয়াল ছিল, মাইনাস 1 ছিল, সবকিছু মিলে গেছে। অর্থাৎ আমরা যেটা দেখাতে চাইছিলাম, ওই স্টেটমেন্টটা n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য, সেটা কিন্তু দেখাতে পেরেছি। তার মানে ওই আগের মতো ভাষা লিখে দেবো। অতএব প্রদত্ত বিবৃতিটি স্মল n বিলংস টু ক্যাপিটাল N এর সব মানে সত্য। তাহলে লক্ষ্য করো, আমরা দ্বিতীয় আর একটা প্রবলেমস ওই গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে কি করে সমাধান করা হয় সেই জিনিসটা তোমাদের সামনে দেখালাম। এরপরে ঠিক পরের যে প্রসঙ্গ সেটা দেখায়। লক্ষ্য করো, গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে দেখাও যে 2 ইন্টু 7 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 5 এটা সর্বদা 24 দিয়ে বিভাজ্য। মানে যতগুলো অঙ্ক তত ডিফারেন্ট ক্যাটাগরির অঙ্ক। আমরা আগের মতো ধরে নিচ্ছি যে লেট, মানে ধরি pn such that 2 into 7 to the power n plus 3 into 5 to the power n minus 5 সর্বদা 24 দিয়ে বিভাজ্য। তাহলে যেটা প্রমাণ করতে দেবে, আমি বলেছিলাম সেই বিবৃতিটাকে pn ধরে নেব,
ওই নিয়ম অনুযায়ী ধরে নিয়েছি। তারপর কি বলেছিলাম যে n = 1 এর জন্য সত্য দেখাবো। n = 1, পুরো রাশিমালাটাতে আমরা n এর জায়গায় 1 বসাবো। 2 × 7⁻1 মানে 7 প্লাস 3 × 5⁻1 মানে 5 মাইনাস 5। এটাকে ক্যালকুলেশন যদি করি 7 × 14 প্লাস 3 পাচ্ছে 15 মাইনাস 5। 14 আর 15 29 থেকে 5 বাদ 24। 24 কে অবশ্যই 24 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে লিখছি ইহা 24 দিয়ে বিভাজ্য। তার মানে এই কথাটা সত্য হয়ে গেছে, লিখছি অতএব P1 সত্য। তাহলে প্রথম প্রমাণটা খুব সহজ। এরপর আমরা ধরে নেব যে ধরি বা লেট PM সত্য, অর্থাৎ PM সত্য মানে পুরো রাশিমালাটাকে m দিয়ে লিখছি যে PM such that 2 × 7⁻m plus 3 × 5⁻m minus 5 সর্বদা 24 দিয়ে বিভাজ্য। আচ্ছা, যে সংখ্যাগুলিকে 24 দিয়ে ভাগ করা যায় বা 24 দিয়ে বিভাজ্য সেগুলোকে আমরা লিখতে পারি 24k। তাই এই পুরো কথাটা না লিখে আমরা যদি 24কে লিখে দিই একই কথা। কোনো একটা সংখ্যাকে 24 দিয়ে বিভাজ্য বা 24 দিয়ে ভাগ করা যায়, এর অর্থই হলো ওই সংখ্যাটাকে 24k আকারে লিখতে পারবো। একটা উদাহরণ দিই তাহলে ঘটনাটা আরো ক্লিয়ার হবে। 12 এই সংখ্যাটাকে আমরা বলতে পারি 3 দিয়ে বিভাজ্য। কেন 3 দিয়ে বিভাজ্য? লক্ষ্য করো, 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে, 3 × 4 = 12। তাহলে ভাগশেষ কিছু থাকবে না, বিভাজ্য মানে ভাগশেষ কিছু থাকবে না, ওটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। তাহলে এখন 12কে আমরা লিখতে পারি, লক্ষ্য করো 3 × 4, এই যে এইটাকে আমরা বলছি k। অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করা যায় বা 12 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, এর অর্থই হলো যে 12কে আমরা 3k আকারে প্রকাশ করতে পারছি, যেখানে k এর মানটা হচ্ছে 4। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্ব চ্যাপ্টারে কিংবা যে কোনো জায়গাতে যখনই বিভাজ্য ডিভিজিবল কথাটা লক্ষ্য করব, তখনই আমরা এত বড় টার্ম না লিখে ম্যাথমেটিক্স এর সিম্বল ইউজ করে এইরকম ভাবে লেখার চেষ্টা করব। এটা সর্বদা 24 দিয়ে বিভাজ্য মানে এটাকে 24k আকারে প্রকাশ করা যাবে। এবার কি হলো, এটা তো সত্য ধরে নিলাম। এবার আমরা প্রমাণ করব ওই বিবৃতিটা n = m+1 এর জন্য সত্য। আচ্ছা, n এর জায়গায় m+1 বসালাম। এবার কি করবো লক্ষ্য করো, এই রাশিমালাটাতে দেখে দেখে আমরা n এর জায়গায় m+1 বসাবো। প্লাস 3 × 5⁻m+1 মাইনাস 5। এবারে কি করবো লক্ষ্য করো, এটাকে লিখতে পারে 2 × সূচকের নিয়ম অনুযায়ী 7⁻m × 7⁻1 বা শুধু 7 প্লাস একই রকম ভাবে 3 × 5⁻m × 5⁻1 বা শুধু 5, সবশেষে -5। এবার আমরা কি করছি লক্ষ্য করো, এই যে উপরে রাশিমালাটা ধরে নিলাম, সেখান থেকে যে কোনো একটার মান বের করে নেব। সাপোজ 2 × 7⁻m এর মানটা যদি বের করতে চাই, তাহলে 24k তো ছিলই, এইটা ওদিকে চলে এসে মাইনাস হয়ে যাবে 3 × 5⁻m, আর এই -5টা এদিকে এসে +5। তাহলে উপর থেকে যে মানটা বের করলাম সেই মানটা এখানে দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে কি ঘটবে লক্ষ্য করো, 2 × 7⁻m এর পরিবর্তে ওটা লিখবো 24k মাইনাস 3 × 5⁻m +5। কার পরিবর্তে লিখলাম, এই যে 2 × 7⁻m এর পরিবর্তে ইন্টু 7 ছিল, লিখে দিলাম, প্লাস এই 3 আর 5 গুণ যাবে, 3 পাচ্ছে 15 × 5⁻m -5 ছিল, রেখে দিলাম। এবার গুণ করছি লক্ষ্য করো, 24k × 7 আমরা ওরকমই রেখে দেব যে 7 × 24k মাইনাস এটার সাথে এটা যদি গুণ করি 3 × 7 = 21 × 5⁻m প্লাস 5 × 7 = 35 প্লাস 15 × 5⁻m -5। এবার কি ঘটলো লক্ষ্য করো, 7 × 24k, এখানে -21 × 5⁻m, এখানে 15 × 5⁻m, তার মানে ক্যালকুলেশন করলে -6 × 5⁻m প্লাস 35 থেকে 5 বাদ দিলে 30। এবার কি হলো লক্ষ্য করো, = 7 × 24k রেখে দিলাম।
এই লাস্টেকার দুটো থেকে আমরা -6 কমন নিতে পারি। তাহলে -6 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে 5 টু দি পাওয়ার m -5। কি পেলাম লক্ষ্য করো, 7 × 24 কে সেম রেখে দিলাম, লাস্টেকার দুটো থেকে -6 কমন নিলাম, ইট উইল বি 5 টু দি পাওয়ার m -5। এবার আমরা কি করছি একটু লক্ষ্য করো, আমরা এই জিনিসটা আবার চলে যাচ্ছি ইজ ইকুয়াল টু, আগে বাঁ দিক লিখি, দেয়ারফর p অফ m প্লাস 1 ইজ ইকুয়াল টু কি ছিল 7 × 24k মাইনাস, এখানে তো 6 ছিলই, ভিতর থেকে আমরা 5 কমন নিয়ে নেব। আচ্ছা এদিকে তাকাও, আমরা এই ভিতর থেকে যদি 5 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে এখানে 5 টু দি পাওয়ার m -1 হয়ে যাবে, 5 টু দি পাওয়ার m -1 হয়ে যাবে। এই যে 5 কমন নিলাম এই কথাটা একটু আলোচনা করব। এখান থেকে 5 কমন নিলাম, তার মানে 5 দিয়ে ভাগ করলাম। আচ্ছা 5 দিয়ে যদি এটাকে ভাগ করি 5 টু দি পাওয়ার m/5, এই যে এইদিকে তাকাও 5 টু দি পাওয়ার m -5/5, এইখান থেকে 5 কমন নেওয়ার অর্থ বললাম 5 দিয়ে ভাগ করছি। যদি ভাগ করি তাহলে কি ঘটবে, সূচকের নিয়ম অনুযায়ী উপরে 5 টু দি পাওয়ার m, নিচে 5 -5/5 মানে 1, তাহলে এর পাওয়ার তো কিছু নেই মানে 1 আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ভাগ যদি থাকে তাহলে জানি বিয়োগ হয়ে যায়, তাহলে এটাকে লিখতে পারবো 5 টু দি পাওয়ার m -1, আর এখানে একটা -1 ছিল। তাহলে আমি ওটা লিখেছি, এখান থেকে 5 কমন নিয়েছিলাম, 5 কমন নিয়ে কি পেয়েছি লক্ষ্য করো 5 টু দি পাওয়ার m -1, আমি সেটা লিখেছি। 5 কমন নেওয়ার পরে এটা পড়ে আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি করবো লক্ষ্য করো 7 × 24k মাইনাস 5 6 30। আচ্ছা এবারে আমি এটাকে লিখবো লক্ষ্য করো 5 টু দি পাওয়ার m -1, আর নিচে লিখছি 5 -1। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে 5 6 30 বুঝলাম, এটাও বুঝলাম, কিন্তু নিচে 5 থেকে 1 বাদ দিয়ে যেটা 4 করেছেন সেই 4 তো ছিল না। হ্যাঁ ছিল না, তার জন্য আমি এখানে ফাঁকা রেখেছিলাম, এখানে একটা 4 গুণ করে দিলাম। এবার যেটা প্রশ্ন হবে যে স্যার আপনি কেন নিচে 5 -1 লিখলেন, এর উদ্দেশ্যটা লক্ষ্য করো 7 × 24k মাইনাস 4 30 120। এবার আমরা যে ফর্মুলাটা নিয়ে আসার জন্য 5 -1 অর্থাৎ 4 দিয়ে ভাগ করলাম সেই জায়গাটা লক্ষ্য করো, পরবর্তী জায়গাতেও এই মানে সিস্টেমটা তোমাদের কাজে লাগবে। আমরা যেটা ফর্মুলা শিখেছি x² - 1/x - 1, এটা আমরা সকলেই বলতে পারবো কত হবে না, তো x + 1। আমরা যদি x³ - 1/x - 1 করি, এটাও তোমরা বলতে পারবে কিভাবে, ওই সেম সিস্টেম যদি কন্টিনিউ করি তাহলে x² + x + 1। এবারে যে টেকনিকটা এখানে প্রয়োগ হচ্ছে সেই টেকনিকটা বলছি লক্ষ্য করো। অ্যাকচুয়ালি এইটাকে আমরা লিখতে পারছিলাম কি x + 1 × x - 1, আর নিচে কত ছিল x - 1, এটা কেটে গেলে x + 1 পড়ে থাকছিল। আবার এইটাকে কি লিখছিলাম সেটাও দেখাচ্ছি লক্ষ্য করো, x³ - 1 কে লিখছিলাম 1 এর কিউব, তাহলে ফর্মুলা হচ্ছে a - b × a² + ab + b² / x - 1। এটা আর এটা যদি কেটে দিই তাহলে x² + x + 1। এই নিয়ম অনুযায়ী আমরা সেটা করেছিলাম, কিন্তু এখন আর অত কিছু খাটার আমাদের সময় নেই, অত পরিশ্রম করব না, খুব কম সময়ে অল্প পরিশ্রম করে আমরা ফিডব্যাক পেতে চাইছি। তাই যে টেকনিকটা বলছি সেই টেকনিকটা লক্ষ্য করো। উপরে x এর পাওয়ার কত আছে 2, নিচে x এর পাওয়ার কিছু নেই মানে কত আছে 1। তাহলে উপরে 2 নিচে 1, যেহেতু ভাগ আকারে আছে নিশ্চয়ই বিয়োগ হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1। তাহলে x এর পাওয়ার 1 থেকে শুরু হলো। এখানে লক্ষ্য করে x এর পাওয়ার কত ছিল 3, নিচে x এর পাওয়ার কিছু নেই মানে কত 1। তাহলে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, 3 - 1 মানে x এর পাওয়ার 2 থেকে শুরু হবে। একই রকম ভাবে আমি যদি বলি x⁴ - 1/x - 1 সমান কত, উপরে x এর পাওয়ার 4, নিচে x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, তাই এখানে x এর পাওয়ার 3 থেকে শুরু হবে। তারপরে কি হবে এবার বলবো, তাহলে সিস্টেমটা বোঝানোর চেষ্টা করছি। তারপরে কি x এর পাওয়ার যাই হোক না কেন এখানে যেটা হলো সেখান থেকে আমরা ক্রমশই পাওয়ারটাকে 1 করে কমাবো।
কত করে কমাবো? 1 করে কমাবো। কতক্ষণ পর্যন্ত কমাতে কমাতে যাব? যতক্ষণ না পর্যন্ত x এর পাওয়ার 0 হয়ে যায়। তাহলে লক্ষ্য করে এখানে x এর পাওয়ার 1 ছিল, এর পরের পদে গিয়ে পাওয়ারটাকে 1 কমিয়ে দেব। তাহলে x এর পাওয়ার 1 ছিল, ওখান থেকে 1 কমিয়ে দিলে x এর পাওয়ার 0 হয়ে গেল, আর x এর পাওয়ার 0 মানে 1, মানে আমরা আর এগোতে পারবো না। এখানে লক্ষ্য করে 2 ছিল, 2 থেকে 1 কমালে 1 হবে, যে x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। আবার সেখান থেকে 1 কমালে x এর পাওয়ার 0, তার মানে 1। এখানে লক্ষ্য করো x এর পাওয়ার 3, তারপর এটা কত হবে? 1 কমিয়ে দেবো পাওয়ার x স্কোয়ার, তারপরে আবার 1 কমিয়ে দিলে শুধু x, তারপর আবার 1 কমিয়ে দিলে x এর পাওয়ার 0, তার মানে 1। এই সিস্টেমটা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করব। লক্ষ্য করো এখানে x এর পাওয়ার কত? 4, এখানে x এর পাওয়ার কত? 1, x এর জায়গায় আছে এখানে 5, কিন্তু পাওয়ার এখানে হলো m-1 আর এখানে কিছু নেই মানে 1। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে m-1 তো আছেই পাওয়ার, আর 1 যদি বিয়োগ করি তাহলে m-2 হয়ে যাবে। তা লক্ষ্য করো আমি লিখছি এবারে 5 এর পাওয়ার মানে x এর পাওয়ার m-2 থেকে শুরু হলো, তারপরে 1 1 করে কমবে, এখান থেকে 1 কমলে কত হবে? m-3। এই করতে করতে আমরা কত দূর পর্যন্ত যাব? যে 5 স্কোয়ার, তারপরে 5 এর পাওয়ার 1 কমে গেলে 5, আবার 5 এর পাওয়ার 1 কমে গেলে 5 এর পাওয়ার 0 মানে 1। তাহলে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করার জন্য আমি কিন্তু এই ফর্মুলাটা পেয়েছি। যদি এখানে 5-1 না নিয়ে আসতাম তাহলে কিন্তু এই ফর্মুলাটা লিখতে পারতাম না। ঠিক যেরকম ভাবে যদি এখানে শুধু x³ - 1 করি তাহলে কি আমরা এটা পেতাম? কখনোই পেতাম না। যদি শুধু x⁴ - 1 লিখি তাহলে কি এটা পেতাম? না, নিচে আমার x-1 দরকার। তাহলে এখানে x বলতে বলেছি 5 কিছু -1 আছে, তাহলে ওটাকে যদি ভাগ করে এরকম রেজাল্ট পেতে চাই তাহলে নিচে 5-1 দিয়ে ভাগ করা লাগবে। তাই আমি 5-1 অর্থাৎ 4 দিয়ে ভাগ করেছিলাম, উপরে 4 দিয়ে গুণ করে দিয়েছি। এখন কি ঘটল লক্ষ্য করো, পুরো টার্মটা থেকে আমরা 24 কমন নিয়ে নিতে পারবো। 24 যদি কমন নিই এটা হচ্ছে 7k, এখান থেকে 24 কমন নিলে আমরা জানি 5 24 120, তাহলে 5 ইন্টু 5m-2 প্লাস 5m-3 প্লাস ডট আপ টু 5 স্কোয়ার প্লাস 5 প্লাস 1। তাহলে এই পুরো সংখ্যাটার সাথে 24 গুণ আছে, তার মানে এই সংখ্যাটাকে অবশ্যই 24 দিয়ে ভাগ করা যাবে। যেমন একটু আগে দেখাচ্ছিলাম যে একটা সংখ্যা 3 × 4 দ্যাট ইজ 12। তাহলে এই কথাটা যদি আমার না লেখা থাকে, শুধু 3 × 4 থাকে, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো না? পারবো না, অবশ্যই পারবো। তাহলে ঠিক তেমনি 24 গণিত কিছু লেখা আছে, তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই 24 দিয়ে ভাগ করা যাবে। তাহলে লিখছি অতএব প্রদত্ত বিবৃতিটি n belongs to capital N এর সব মানের জন্য সত্য। ব্যাস। তাহলে যত রকম আমি প্রবলেম দেখাচ্ছি তত ডিফারেন্ট ক্যাটাগরি প্রবলেম। আমাকে এই প্রবলেমটা বুঝাতে গিয়ে অনেক কিছু রেফারেন্স টেনে আনতে হয়েছে। আগে আমাদের ওই রেফারেন্স গুলো বুঝতে হবে, তবেই কিন্তু আমি এই অঙ্কটা করতে পারবো। এখানে বিশেষ করে যে জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে এখান থেকে 5 কমন নিয়েছিলাম। 5 কমন নিয়ে কি হয়েছিল? 5m-1 কিভাবে হয়েছিল সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। ওই জায়গাটা একটা তোমাদের যত্ন সহকারে দেখতে হবে। তারপরে যেটা দেখতে হবে যে সেটা হলো স্যার এটাকে 5-1 দিয়ে ভাগ করলেন, বুঝলাম যে কেন ভাগ করলেন, কিন্তু ভাগ করার পর রেজাল্টটা কি ঘটবে সেটা দেখানোর জন্য আমি এত এক্সাম্পল স্পেস করেছি। এখানে x বলতে বলেছিলাম 5 এর পাওয়ার m-1, এখানে 5 এর পাওয়ার 1 ভাগ আকারে আছে, তাই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। 1 বিয়োগ করে দিয়েছি ওখান থেকে, তাহলে m-1 থেকে 1 বিয়োগ করলে m-2, তাহলে 5m-2। তারপর বলেছি পাওয়ার গুলো ক্রমশ 1 করে কমতে শুরু করবে। এই কমতে কমতে কোন একটা সময় 5 এর পাওয়ার 2 হবে, তারপরে 5 এর পাওয়ার 1 হবে, তারপরে 5 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 0 মানে 1 এসে শেষ হয়ে যাবে। তারপর টোটালটা তো খুব সহজ জিনিস, আশা করি বুঝতে পেরেছো। এরপরে ডিফারেন্ট আরো একটা অঙ্ক তোমাদের সামনে দেখাবো। লক্ষ্য করো n > 3, এখানে একটা শর্ত দেওয়াই আছে। এই শর্তটা অবশ্যই আমাদের মাথা পেতে মেনে নিতে হবে। n > 3 একটি অখণ্ড সংখ্যা হলে গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগে প্রমাণ করতে বলেছে 2n + 1 < 2n। আমরা যে কটা অঙ্ক করলাম প্রত্যেকটি কিন্তু স্বতন্ত্র অটোনোমাস এক একটা অঙ্ক।
তাই প্রত্যেকটা অঙ্ক বলার সময় আমি আলাদা আলাদা টেকনিক প্রয়োগ করছি, ভালো করে খেয়াল রাখতে হবে। যে আমরা ওই স্টেটমেন্টটাকে আগে pn ধরে নিচ্ছি, pn is equal to 2n plus 1 is less than 2 to the power n, এটা বলা ছিল। আমরা প্রথমত কি বলেছিলাম, প্রদত্ত বিবৃতিটা n is equal to 1 এর জন্য সত্য প্রমাণ করব, কিন্তু এখানে n এর মান 1 নয়, এখানে n এর মিনিমাম মান বলে দিয়েছে 3, n এর মান 3 এর চেয়ে বেশি, n এর মান 3 এর চেয়ে বেশির জন্য সত্য, তার মানে n এর মান প্রথমে 4 বসাবো। তাহলে এটা হচ্ছে এমন একটা অঙ্ক যেখানে n এর জায়গায় 1 বসিয়ে সত্য প্রমাণ করব না, কেননা এখানে বলেনি যে সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য, না, n এর মান 3 এর চেয়ে বড় মানগুলোর জন্য এটা সত্য। তাই এখানে প্রথম যে মানটা বসাবো সেটা হলো n এর জায়গায় 4, কারণ n গ্রেটার দ্যান 3, 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, তাহলে 3 এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা কোনটা আছে প্রথমে, 4, তাই 4 দিয়ে শুরু করলাম। তাহলে 2 into 4 plus 1 is less than 2 to the power 4। আচ্ছা, 4 দুগুণ 8 plus 1 9 is less than 2 to the power 4 মানে 16। তোমরাই বলো 9টা 16 চেয়ে ছোট না ছোট নয়? অবশ্যই ছোট, তার মানে ইহা সত্য। লিখবো অতএব P4 সত্য। তাহলে প্রত্যেকবার P1 লিখছি, কিন্তু এখানে P1 লেখার অপশন নেই, যেহেতু শর্তেই বলে দিয়েছে n এর মান 3 এর চেয়ে বড়। এরপর আমরা ধরে নেব, ধরি PM বিবৃতিটি সত্য, অর্থাৎ PM such that, এই যে n এর জায়গায় m বসিয়ে দেবো, কি হবে লক্ষ্য করো, 2m plus 1 is less than 2 to the power m। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, m এর মান অবশ্যই 3 এর চেয়ে বড় হতে হবে, এই কথাটা আমরা যাতে মনে রাখি, m এর মান 3 এর চেয়ে বড়, কেন প্রশ্নের শর্তে দেওয়া আছে। এবার এটা ধরে নেওয়ার পরে আমরা n এর জায়গায় m plus 1 বসাচ্ছি, লক্ষ্য করো, n এর জায়গায় যখন m plus 1 বসাবো তখন কি ঘটনা ঘটবে একটু লক্ষ্য করো। এটা অসমীকরণ আছে, এটা কিন্তু সমীকরণ নেই। সমীকরণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বাম পক্ষে n এর জায়গায় m plus 1 বসাতে হয়, কিন্তু এটা যেহেতু সমীকরণ নেই, অসমীকরণ আছে, অসমীকরণের ক্ষেত্রে প্রমাণ করার পদ্ধতিটা একটু আলাদা। লক্ষ্য করো আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করতে যা চাইছি যেটা সেটা রাফে লিখে রাখবো। প্রমাণ করতে কি চাইছি লক্ষ্য করো, n এর জায়গায় m plus 1 মানে 2 into m plus 1 is less than 2 to the power m plus 1, এটা আমরা প্রমাণ করতে চাইছি। ওটা রাফে লিখে রেখেছি যাতে করে আমাদের প্রমাণ করতে সুবিধা হয়। তার মানে অ্যাকচুয়ালি কি চাইছি লক্ষ্য করো, 2m এখানে plus 2 plus 1 is less than 2 to the power m plus 1, এই প্রমাণটা আমরা করব। এখন যে প্রমাণটা আমাদেরকে করতে হবে সেটা রাফে লিখে রেখেছি যাতে প্রত্যেকটা পয়েন্ট আমি ওখানে খেয়াল রাখতে পারি। এই অসমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা, তাই আমরা কি করছি লক্ষ্য করো, এটার সাথে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে 2m plus 1, এখানেও 2m plus 1 আছে, আমাকে 2 এক্সট্রা যোগ করতে হবে। তাহলে আমি এই অসমীকরণের বোথ সাইডে 2 যোগ করছি, তাহলে 2m plus 2 plus 1 is less than, যখন বাঁ দিকে 2 যোগ করেছি ডান দিকেও নিশ্চয়ই 2 যোগ করতে হবে, তাহলে 2 plus 2 to the power m। এই লাইনটা বুঝতে সমস্যা নেই, কেন করেছি তার কারণ ওই যে প্রমাণটা আমাদের ওই রকমটি নিয়ে আসতে হবে। এরপরে চলে আসছি লক্ষ্য করো, এই প্রথম দুটো থেকে 2 কমা নিলাম, তাহলে m plus 1 plus 1। এবার যে জায়গাটা দেখাবো এই জায়গাটা আমাদের অত্যন্ত যত্ন করে দেখতে হবে, না হলে কিন্তু করতে পারবো না। 2, এই 2টাকে আমরা লিখছি লক্ষ্য করো যে 2 is less than 2 to the power m, যেহেতু m এর মানটা বলে দিয়েছি 3 এর চেয়ে বড়। এই কথাটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। m এর মান 3 এর চেয়ে বড়, যে কোনো একটা মান আমরা মনে মনে চয়েস করছি, সাপোজ 4, তাহলে m এর মান যদি 4 বসিয়ে দিই 2 to the power 4 মানে 16, 2টা তো অবশ্যই 16 এর চেয়ে ছোট, ঠিক না ভুল বললাম? অবশ্যই ঠিক, 2টা 16 এর চেয়ে ছোট। যদি m এর ভ্যালু 5 নিই তাহলে 2 is less than 2 to the power 5 মানে 32, 2টা 32 এর চেয়ে ছোট। তাহলে আমি কি করব, এবার ভালো করে লক্ষ্য করো, এই বাঁ দিকের রাশিমালাটা এইটুকুটার চেয়ে ছোট। আমরা কি করব, এই 2 এর পরিবর্তে
এই 2 এর পরিবর্তে লিখবো 2 টু দি পাওয়ার m প্লাস যেমন 2 টু দি পাওয়ার m ছিল লিখে দিলাম। এই কথাটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পলস নিচ্ছি, সেই এক্সাম্পলসটা ভালো করে লক্ষ্য করো। মনে করো এই যে বাঁদিকের রাশিমালাটা দেখতে পাচ্ছ, এই বাঁদিকের রাশিমালাটা হলো তোমাদের কোনো একজনের কাছে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকাটা এটা সূচিত করছে। মনে করো তোমাদের কাছে এই পরিমাণ টাকা আছে, এই টাকাটা কি অন্য দুজন বন্ধুর কাছে, ভালো করে শোনো, আরো দুজন বন্ধু আছে, একজনের কাছে 2 টাকা আছে আর একজনের কাছে 2 টু দি পাওয়ার m টাকা আছে। তাহলে তোমার কাছে যে পরিমাণ টাকা আছে সেটা ওই দুজনের কাছে, যার একজনের কাছে 2 টাকা আছে আর একজনের কাছে 2 টু দি পাওয়ার m টাকা আছে, এই দুজনের টাকা যদি যোগ করা হয় তাহলে যেটা হবে তার তুলনায় তোমার কিন্তু কম টাকা আছে। অর্থাৎ তোমার কাছে থাকা অর্থের পরিমাণ ওই দুজন বন্ধুর মানে মোট যে টাকা সেই টাকার তুলনায় কম। এখন আমি কি করলাম যে ওই বাঁ দিকটা সেম রেখে দিলাম। এবার কি করছি শুনো, যে একটা বন্ধুর কাছে তো 2 টু দি পাওয়ার m টাকা ছিল আর একটা বন্ধুর কাছে কত টাকা ছিল? 2 টাকা। আমি এই 2 টাকার বন্ধুটাকে ক্যান্সেল করিয়ে আমরা আরেকটা বন্ধু ইন্ট্রোডিউস করলাম যে বন্ধুটার কাছে 2 টু দি পাওয়ার m টাকা আছে। ভালো করে দেখো, এই যে বন্ধুটার কাছে 2 টাকা ছিল সেই বন্ধুটার পরিবর্তে আমি একটা বন্ধুকে চয়েস করলাম যার কাছে 2 টু দি পাওয়ার m টাকা আছে, এবং এই 2 টু দি পাওয়ার m টাকাটা এই 2 টাকার তুলনায় বেশি। এটা আমরা আগেই বলেছি 2 টু দি পাওয়ার m টা 2 এর চেয়ে বেশি। তাহলে যে বন্ধুর কাছে তুলনামূলক কম টাকা ছিল 2 টাকা, তাকে সরিয়ে দিয়ে যখন বেশি টাকার যার কাছে আছে সেই বন্ধুটাকে যদি ইনক্লুড করি, তারপরে ওই বন্ধু দুটোর কাছে যে পরিমাণ টাকা আছে সেই টাকার পরিমাণটা আর তোমার কাছে যে পরিমাণ টাকা ছিল সেই টাকার পরিমাণটা যদি কম্পেয়ার করি তাহলে এর তুলনায় আরো ছোট হবে। যদি এই দুজনের টাকার তুলনায় তোমার কাছে টাকা কম থাকে তাহলে এই দিকে তো আরো বাড়িয়ে দিলাম, তাহলে এই দুজনের টাকার পরিমাণটা থেকে তোমার কাছে টাকার পরিমাণটা অবশ্যই কম হবে। এবার এটাকে লিখতে পারবো 2 into m plus 1 is less than 2 to the power m গুলো কটা আছে? 2 to the power m গুলো দুটো আছে। ফাইনালি 2 into m plus 1 is less than সূচকের নিয়ম অনুযায়ী এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 এর পাওয়ার m plus 1। আমরা কিন্তু এটাই প্রমাণ করতে চাইছিলাম। লক্ষ্য করে যে প্রথম লাইনে 2 into m plus 1 is less than 2 to the power m plus 1। তার মানে আমরা সমীকরণ যখন প্রমাণ করছি তখন একটা পদ্ধতি মেনেছিলাম, অসমীকরণ প্রমাণ করার জন্য একটা ভিন্ন পদ্ধতি মানলাম। সমীকরণের সময় কি বলেছিলাম যে সমীকরণের সময় আমরা শুধুমাত্র বাঁ দিকটা লিখে ডান দিক প্রমাণ করার চেষ্টা করব, কিন্তু অসমীকরণের সময় আমি দেখালাম কি যেটা পিএম বিবৃতি ছিল ওইখান থেকেই আমাকে পুরো প্রমাণটা নিয়ে আসতে হবে। এই যে দুটো প্রমাণ করার ভিন্নতা, প্রমাণ করার যে ফারাক, এই ফারাকটুকু কেন ঘটছে? ঘটার কারণটা হলো এক জায়গাতে ছিল সমীকরণ দিয়ে প্রমাণ আর এক জায়গাতে ছিল অসমীকরণ দিয়ে প্রমাণ। আবার বলছি, সমীকরণ দিয়ে যদি প্রমাণ থাকে তাহলে আমরা শুধু বাঁ দিকটা লিখবো, ডান দিকটা প্রমাণ করার চেষ্টা করব। অসমীকরণ দিয়ে যদি প্রমাণ থাকে তাহলে পিএম যে বিবৃতিটা ছিল সেখান থেকেই আমরা পুরো প্রমাণটা একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করব। ব্যাস, আমরা আজকে গাণিতিক আরোহণ তত্ত্বের মানে গাণিতিক আরোহণ তত্ত্ব রিলেটেড যে মানে কি বলবো যে টপিকস গুলো আলোচনা করা দরকার ছিল সেই টপিকস গুলো আমরা তোমাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করেছি। ব্যাখ্যা করার পর তাদের ব্যবহারিক প্রয়োগ তোমাদের সামনে প্রদর্শন করা হয়েছে। অতঃপর গাণিতিক আরোহণ তত্ত্বের যে মূল প্রিন্সিপাল, মূল যে নীতি, সেই নীতির মধ্যে 3টে শর্ত বলেছিলাম, যার মধ্যে ছিল 2টো প্রামাণ্য বিষয়, একটা ছিল স্বীকার্য বিষয়। সেই 3টে শর্তকে কি করে অঙ্কের মধ্যে ফুলফিল করা হয় সেই জিনিসটাও তোমাদের মধ্যে দেখানো হলো। এবং প্রমাণগুলো করতে গিয়ে আমরা 2টো টাইপের প্রমাণ দেখতে পেলাম। কিছু প্রমাণ দেখেছি যেগুলো সমীকরণ দিয়ে আছে, কিছু প্রমাণ দেখেছি যেগুলো অসমীকরণ দিয়ে আছে। সমীকরণ দিয়ে যেগুলো প্রমাণ, সেগুলো প্রমাণ করার সময় শেষের শর্তটা বলেছিলাম শুধু বাঁ দিক ধরে নিয়ে ডান দিকটাকে প্রমাণ করতে হয়। অসমীকরণ প্রমাণ করার সময় শেষের স্টেপটা বলেছিলাম কি যে পিএম যে বিবৃতি সেই বিবৃতিটা ধরে আমাকে প্রমাণটা কমপ্লিট করতে হয়, অর্থাৎ পিএম প্লাস 1টাকে সত্য দেখাতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লিখে দেবো, অতএব
প্রদত্ত বিবৃতিটি n greater than 3 এর সব অখণ্ড মানের জন্য সত্য। বেশ, আজকে আমরা এই কয়েকটা প্রবলেম দেখিয়েই গাণিতিক আরোহণ তত্ত্ব সম্পর্কে কিছু ধারণা তোমাদের সামনে পেশ করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এর পরবর্তী পর্বে আমরা এই গাণিতিক আরোহণ তত্ত্ব রিলেটেড আরো যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো রয়েছে, যে অঙ্কগুলো না করলেই নয়, যে অঙ্কগুলো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি বেশি করে আসে, সেই অঙ্কগুলো তোমাদের সামনে দেখিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করব। এর পরবর্তীকালে আর একটা পার্ট আমরা তোমাদের সামনে দেখিয়ে এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করে দেব। আজকে এতটুকুই, ভালো থেকো, সুস্থ থাকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।